অগাস্ট মাস জুড়ে জুলাই অভ্যুত্থান নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু শ্রম খাত বা শ্রমিকের অবস্থা নিয়ে আসলে খুব একটা আমরা আলোচনা হতে শুনি না। সরকার প্রথমেই এসে 11টা কমিশনের যেই অনেকগুলো অধ্যাদেশ ছিল, সেই অধ্যাদেশের মধ্যে শ্রম অধ্যাদেশটাকে সরকার বিবেচনায় নিয়েছে। জনগণের যে আত্মত্যাগ, সেটার উপর দিয়ে কিন্তু আমরা শ্রম আইনটা পেয়েছি। আমরা দাবি করেছিলাম যে মাতৃত্বকালীন ছুটি 180 দিন, কিন্তু 112 দিন থেকে সেটা 120 দিন হয়েছে। শ্রমিকরা যদি কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করে, সে কিন্তু এখন বলতে পারবে যে আমি এই কাজ করব না। এইটুকু কথা বলার অধিকার কিন্তু শ্রম আইন তাকে দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতি রয়েছে এই মুহূর্তে দেশে, এবং দ্রব্যমূল্যের এই বাজারে পোশাক শ্রমিক ও অন্যান্য অনানুষ্ঠানিক খাতের যে শ্রমিকরা, যাদের কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন এবং মঞ্জু ভাই, জীবনযাত্রার সংকট মোকাবেলায় সরকারের কোনো উদ্যোগ দেখেন কিনা বা করণীয় দেখেন কিনা? প্রথমে আমি ধন্যবাদ জানাই দীপ্ত টিভিকে আজকের এই আলোচনাটা করবার জন্য। জুলাই মাস, অগাস্ট মাস জুড়ে জুলাই অভ্যুত্থান নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু শ্রম খাত বা শ্রমিকের অবস্থা নিয়ে আসলে খুব একটা আমরা আলোচনা হতে শুনি না। বেশিরভাগ সময় আমরা দেখি যে তরুণরা কী করেছে, নারীরা কী করেছে, এবং তরুণ বললে অনেকটা সময় আমাদের মনে হয় যে আসলে বোধহয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতেই তরুণ। কিন্তু মঞ্জু ভাই যেটা বললেন যে 284 জনের মতো শ্রমজীবী মানুষের কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা গেছে, আর তার বাইরেও অনেকে আছে। ফলে এই তরুণদের মধ্যে শ্রমজীবীরা ছিল যারা প্রাণ দিয়েছে, যারা পেছনে তাকায় নাই। আমি কয়েকজনের নাম, আপনার উত্তরটা দেওয়ার আগে কয়েকজনের নাম আজকে স্মরণ করতে চাই। যেমন গৃহ শ্রমিক লিজা আক্তার, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরে মৃত্যুবরণ করেন। সুমাইয়া আক্তার গার্মেন্টস শ্রমিক, শাহিনুর মাছ বিক্রেতা, শাকিনুর হচ্ছে পোশাক শ্রমিক, সাব্বির, সবুজ রিক্সা শ্রমিক, সিএনজি শ্রমিক, 18 বছর। হ্যাঁ, সাব্বির এবং সবুজের বয়স হচ্ছে 18 বছর। সবুজ আশুলিয়ায় 5 তারিখে মারা যায়, শাকিনুর 5 তারিখে মারা যায়। সুমন নামে একজন, সেও 5 তারিখে যখন আগুনে পোড়ানো হচ্ছিল, ভ্যানে তুলে পরে সেই লাশগুলোকে পোড়ানো হচ্ছিল, সেই সময় তারা গুলিবিদ্ধ হয়। এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি এবং আমরা দেখেছি যে ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সাথে শ্রমিকরা একত্রিত হয়েছে, এবং এইটার জন্য আমি তাদেরকে বিশেষভাবে স্মরণ করতে চাই। কিন্তু এই অভ্যুত্থানটা কেবলমাত্র জুলাই মাস জুড়ে ছিল না। এই অভ্যুত্থানের পেছনে দীর্ঘ 15 বছর, বলতে পারেন 17 বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে একটা আন্দোলন, এখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এখানে বিএনপি সহ, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে কিন্তু একটা 15 বছরের বেশি সময় ধরে একটা রাজনৈতিক পাটাতন তৈরি করেছিল। তার উপরেই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়। গণঅভ্যুত্থান ইতিহাসে বারবার হয় না, এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এবং ইতিহাস আমাদেরকে একটা বড় সুযোগ করে দিয়েছিল। আমরা বর্তমানে একটা নতুন সংসদে পেয়েছি, একটা গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক সরকার হয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমি মনে করি যে বলা দরকার খুবই জরুরিভাবে, সেটা হচ্ছে আমরা একটা শ্রম আইন পেয়েছি। সরকার প্রথমেই এসে 11টা কমিশনের যেই অনেকগুলো অধ্যাদেশ ছিল, সেই অধ্যাদেশের মধ্যে শ্রম অধ্যাদেশটাকে সরকার বিবেচনায় নিয়েছে, এবং সেই বিবেচনায় নিয়ে 9 এপ্রিল সরকার কিন্তু শ্রম আইন 2026 করেছেন। এটা আমি মনে করি যে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। প্রায় 93টা আইনের এখানে নতুন সংযোজন বা নতুনভাবে করা হয়েছে। এর আগে যখনই গণঅভ্যুত্থান হয়েছে, তারপর পরই সংস্কার কমিশন হয়েছিল, শ্রম সংস্কার কমিশন, যেখানে রতন ভাই আমাদের কাজ করার সুযোগ হয়েছে। আমরা একই সাথে মঞ্জু ভাই সহ এবার আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো বিষয় আমাদের আলাপ হয়েছে। তো এই পুরো যাত্রাটাতেই আমরা আসলে অনেকগুলো নতুন জিনিস দেখতে পেয়েছি। সেগুলোর মধ্যে যেমন ধরেন শ্রমিক, মালিক, সরকার, 3 পক্ষ একসাথে যে বসা, সেটা একেবারে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সেই আলাপগুলো করার সুযোগ পাচ্ছি। এবং কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ শ্রম আইনের মধ্যে, আমরা যা চেয়েছি সব কিছু পূরণ হয় নাই, কিন্তু গণঅভ্যুত্থান না হলে এবং আমার মনে হয় না আমরা এই সুযোগগুলো অনেক মানে আইএলওর চাপ ছিল, অনেকগুলো জায়গায় মানে আমাদের পরিবর্তন করার প্রয়োজনীয়তাটা আগেই ছিল, কিন্তু সমস্ত কিছু একসাথে কেন্দ্রীভূত হতে পেরেছে এই গণঅভ্যুত্থানের কারণে। এবং এই গণঅভ্যুত্থানের জনগণের যে আত্মত্যাগ, সেটার উপর দিয়ে কিন্তু আমরা শ্রম আইনটা পেয়েছি। এবং সেই শ্রম আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আগে ছিল কোনো কারখানায় হলে 20% শ্রমিককে নিয়ে ইউনিয়ন করতে হতো, কারখানার বাইরে 30% লাগতো। তো সেই জায়গায় এখন 20 জনকে দিয়ে শ্রম
মানে আপনি যে কোনো শ্রমিক ইউনিয়ন করতে পারছে, শুরুটা হচ্ছে এখান থেকে। এই যে 90টি ধারা সংশোধন করা হলো, 93টি 2026-এর 10 এপ্রিলের পর বাংলাদেশ শ্রম সংশোধন আইন, এখানে যে পজিটিভ দিকগুলো আপনি বলছিলেন ওখান থেকে আবারও একটু আলোচনা যেতে চাই। যেটা আমি বলছিলাম যে আমাদের ইউনিয়ন রেজিস্ট্রেশনের যে বিষয়টা, যেটা শ্রমিকদের একটা দীর্ঘদিনের দাবি বলতে পারেন, যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কথা বললে চাকরি থাকে না, জীবন থাকে না, বিশেষ করে জীবনের থেকে চাকরি হারানোটাই অনেক সময় অনেক ভয়ের ব্যাপার থাকে। তো সেই জায়গায় 20 জনে ইউনিয়ন করার বিষয়টা এসছে। 5 বছর পরে থেকে 3 বছরে এসছে মজুরির পরিবর্তনের মূল্যায়নের যে বিষয়টা। আমরা দেখব যে উৎসব ছুটি বৃদ্ধি পেয়েছে, 11 দিন থেকে সেটা 13 দিন হয়েছে। আমরা দাবি করেছিলাম যে মাতৃত্বকালীন ছুটি 180 দিন, কিন্তু 112 দিন থেকে সেটা 120 দিন হয়েছে। শ্রমিকরা আগে 5 বছর না হলে সে কিন্তু কোনো চাকরি ছাড়লে কোনো রকম সুযোগ সুবিধা পেত না। এখন সে 3 বছরেই চাকরি ছাড়লে সে প্রতি বছরের জন্য একটা সুবিধা সে পাবেন। এরকম অনেকগুলো জায়গায় আমরা কিন্তু দেখব যে এখানে বিকল্প বিরোধ নিষ্পত্তি কমিটি, তারপরে হচ্ছে সামাজিক সংলাপ এবং ইউনিয়ন রেজিস্ট্রেশনটা কিভাবে সহজীকরণ করা যায়। তারপরে ধরেন শ্রমিকরা যদি কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করে, সে কিন্তু এখন বলতে পারবে যে আমি এই কাজ করব না, এইটুকু কথা বলার অধিকার কিন্তু শ্রম আইন তাকে দিয়েছে। এবং আইএলওর সাথে আমাদের একটা দীর্ঘদিনের ছিল 190 যে কনভেনশন, সেই অনুযায়ী যৌন নিপীড়ন, সহিংসতা, হয়রানি, এগুলোর বিরুদ্ধে যে আইন তৈরি করা, সেটাও এবার তৈরি হয়েছে। এবং সবচেয়ে যেটা মানে রতন ভাই বলছিলেন যে আমাদের অনেক শ্রমিকরা রয়েছে, মাত্র 15% শ্রমিক স্বীকৃত শ্রমিক, আর বাকি যে অপ্রাতিষ্ঠানিক খাতে যে শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে গৃহ শ্রমিক একটা বড় জায়গায়, এবং গৃহ শ্রমিকরা কিন্তু এবার স্বীকৃতি পেয়েছেন। এবং আমাদের যে লিজা আক্তার গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন, তিনি একজন গৃহ শ্রমিক ছিলেন, তিনি কিন্তু এই অধিকারটা ভোগ করে যেতে পারেন না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই সরকার এই গৃহ শ্রমিকরা কীভাবে ইউনিয়ন করবে সে বিষয়ে আসবে। এখানে দৈনিক ভিত্তিক যে শ্রমিক এবং প্ল্যাটফর্ম ইকোনমিতে যে শ্রমিকরা কাজ করে, সেগুলোর বিষয়েও কিন্তু স্বীকৃতি এসছে। একই সাথে যৌন হয়রানির বিরুদ্ধে যে অভিযোগ যদি আসে, হয়রানি, সেগুলো কিভাবে সমাধান হবে সেগুলোর বিষয়েও আইনে এসছে। আইনে শ্রমিকদের উপরে কোনো বৈষম্য করা যাবে না, এগুলো এসছে। এবং আমরা শ্রম সংস্কার কমিশনে, আমাদের প্রধান ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, তার নেতৃত্বে আমরা কাজ করেছি সে সময়, এবং সেখানে অনেক স্টেক হোল্ডারদের সাথে, বিশেষ করে সকল শ্রমিক সংগঠনগুলোর সাথে আলাপ করে যতটা সম্ভব অনেকগুলো দাবি নীতিগতভাবে আমরা একমত হয়েছিলাম, শ্রমিক মালিক সরকার মিলে, যেটারই একটা ধারাবাহিকতা আমি মনে করি যে শ্রম আইনটা হয়েছে। তো সব কিছু হয়তো আমরা আদায় করতে পারি নাই, সরকারকে, শ্রমিক মালিক দুই পক্ষকেই দেখতে হয়, কিন্তু আমি মনে করি যে সরকার যে এই দুঃসাহসটা করতে পেরেছে, মানে এটা আমি মনে করি যে সরকারকে এই দিক থেকে অবশ্যই আমাদের ধন্যবাদ জানানো উচিত। এবং আপনি দেখবেন যে বিশেষ করে গত বছর রোজার, আমরা তো যদি আমি ভুল না করি, ঈদ সরকার যখন দায়িত্ব নেয় তার পরপরই কিন্তু ঈদ ছিল, এবং তখন আমরা আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা, তারপর ট্যারিফ, এসব কারণে দেখা যাচ্ছিল যে বেতন দিতে পারবে কি পারবে না। সেই সময় কিন্তু সরকার উদ্যোগী হয়ে মালিক পক্ষকে মানে সহায়তা করে, এবং সেটার মধ্য দিয়ে সরকার একদম তদারকি করে এই মানে যেই বেতনটা দেওয়া সেটা দেখেছি। এবং আমরা প্রথম, মনে হয় সরকারের প্রথম শ্রমিকদের যে ঈদ, সেই ঈদে কিন্তু শ্রমিকদেরকে আমরা শ্রম ভবনে আসতে দেখি নাই। তো এই দিকগুলো আমার কাছে মনে হয় যে ইতিবাচক, কিন্তু আরও অনেক কাজ আমাদের একসাথে করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে এখানে আমরা যারা বসে আছি অনেকেই আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কাছাকাছি এসেছি, এবং আমাদের এই কাছাকাছি আসাটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের একটা শক্তি হিসাবে নিয়ে আমাদের আসলে আমাদের শ্রমিকদের যাতে মজুরির যে বিষয়টা, মজুরিটা তাদের যাতে জাতীয় একটা ন্যূনতম মজুরির কথা আমরা বলেছিলাম, সেই জাতীয় ন্যূনতম মজুরির আসলে কোনো হয় নাই, কমিশন হয় নাই এখানে। সেই জায়গাগুলো যাতে আমরা তৈরি করতে পারি, শ্রমিকরা যাতে তাদের বাঁচার মতো মজুরি পায় প্রত্যেকটা সেক্টরে, শুধু গার্মেন্টসে নয়, বাংলাদেশে পরিবহন শ্রমিকরা আছে। এবং 68 সালে, 69 সালে যখন গণঅভ্যুত্থান হয়েছিল, মাওলানা ভাসানী যে বিভিন্ন ধরেন ঘেরাও আন্দোলন, তারপরে হাট বৈঠক, তারপরে লাল টুপি বাহিনী কৃষকদের মধ্যে, এবং উনি কিন্তু 68 সালে প্রথম যেই ধর্মঘট ডেকেছিলেন সেটা ছিল পরিবহন ধর্মঘট, এবং তারপরে তার ধারাবাহিকতায় কিন্তু গণঅভ্যুত্থান হয়। এবং 90 সালেও আমরা দেখেছি গণঅভ্যুত্থানে কিভাবে নূর হোসেন প্রাণ দিয়েছে এবং শ্রমজীবী মানুষরা প্রাণ দিয়েছে। তো এই ধারাবাহিকতা আমার মনে হয় যে আমাদের যেই জিনিসগুলো আমরা আসলে, একটা গণঅভ্যুত্থান তো আমাদেরকে অনেক কাছে এনেছে, আমাদের যতটুকু অর্জন আমি মনে করি এটা আমাদের সকলের
চেষ্টার ফলাফল। এখন এই জিনিসগুলোকে চর্চায় নিয়ে যাওয়া, যে আইনগুলো হয়েছে সেটাকে চর্চায় নেওয়া, এবং যেগুলো আমরা অর্জন করতে পারি নাই সেগুলোর জন্য আমাদের অবশ্যই গণঅভ্যুত্থানের পরের সময়ের সরকার, সংসদ সবকিছু ভিন্ন আমার কাছে মনে হয়। সরকার যেমন ভিন্ন, বিরোধী দল ভিন্ন, এবং সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত সরকারের মাত্র 6 মাস হয়েছে। তো এই সরকারের সাথে আমরা যে কোনো আগের কোনো সরকারকে আসলে মানে মিলাতে চাই না। আমরা এখন পর্যন্ত আশাবাদী যে জুলাই সনদ সহ এই সরকার শ্রমিকের পক্ষের হয়ে কাজ করবে, সেটাই আমরা দেখতে চাই আর কি।